Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম জব প্রার্থীদের জন্য আরও একটি নতুন লেকচার নিয়ে। আজকে এটি হচ্ছে লেকচার 4। আলোচ্য বিষয় ভার্ব অ্যান্ড কনজাংশন। আমি এর আগে একটি মাস্টার প্ল্যান দিয়েছিলাম, সেই মাস্টার প্ল্যানটা ফার্স্টে দেখে নাও। মাস্টার প্ল্যান 1, এইখানে আমি 1, 2, 3 এক এক করে আমি 3টি ক্লাস নিয়ে ফেলেছি। আজকে হচ্ছে লেকচার 4, যার আলোচ্য বিষয় ভার্ব অ্যান্ড কনজাংশন। ঝটপট খাতা নিয়ে রেডি হয়ে যাও। যদি তোমার এই মুহূর্তে এরকম অবস্থা না থাকে ক্লাস করা, তাহলে তুমি এখন ক্লাসটি করো না। ঠিক যখন তুমি বাসায় পৌঁছাবে, তোমার হাতের কাছে যখন খাতা কলম থাকবে, রাখা সম্ভব হবে, প্লিজ তখনই তুমি ক্লাসটা করা শুরু করবে। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। ও হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা এই 2 দিনে হিউজ পরিমাণে অর্ডার করে ফেলেছো এই বইটির জন্য, শিওর জব ভোকাব। এটি ভোকাবুলারি পার্টের জন্য একটি সাজেশনমূলক একটি বই, যেখানে প্রচুর পরিমাণে বাংলা ব্যবহার করা হয়েছে। ভোকাবুলারি পড়তে যেয়ে তোমরা যে বিরক্ত ফিলটা করো সেটা থাকবে না। এই বইটি তোমরা যারা নিয়েছো অবভিয়াসলি একটু কমেন্টে আমাকে জানাবে। আরেকটি বিষয়, যে এই বইটির ব্যাপারে তোমরা যারা জানতে চাও বইটি কেমন, বইটির দাম কত, কিভাবে পাওয়া যাবে, এই নিয়ে আমি একটি রিভিউ দিয়েছি। আমি ডান পাশে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা একটু রিভিউয়ের সেই ক্লাসটি করে ফেলতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। আজকের ক্লাস ভার্ব অ্যান্ড কনজাংশন। ভার্ব অ্যান্ড কনজাংশন। তো ভার্ব এবং কনজাংশনের উপরে আসলে চাকরিতে কি ধরনের কোয়েশ্চেনগুলো হয়, কোয়েশ্চেনের প্যাটার্নগুলো কেমন হয়, ফার্স্টে এটা আমরা একটু দেখে নিতে পারি। বেসিক অন ভার্ব অ্যান্ড কনজাংশন, এই একটা প্যাটার্ন দেখো। এই ধরনের কোয়েশ্চেন হয়, দ্য এসেনশিয়াল পার্ট অফ আ সেন্টেন্স ইজ। একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট কোনটি? 4টি অপশান। একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ভার্ব। ওকে, সো এই জন্যই কিন্তু বলা হয় যে ভার্ব ইজ কল দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। একটা সেন্টেন্সের হার্টবিট হচ্ছে মূলত ভার্ব। ঠিক আছে, সো অবশ্যই এটা হচ্ছে একটি সেন্টেন্সের এসেনশিয়াল পার্ট, গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপরে আরেকটি কোয়েশ্চেন দেখাচ্ছি কনজাংশন থেকে, একেবারে বেসিক লেভেলের এইটা। এ কনজাংশন ইজ দ্য পার্ট অফ স্পিচ দ্যাট ... থটস। রাইট আনসারটা কি একটু গেস করো তোমরা। রাইট আনসার হচ্ছে বি নাম্বারটা, জয়েন্স। অর্থাৎ বাংলাটা ঠিক এরকম হচ্ছে যে এটি কনজাংশন হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ, বা কনজাংশন এমন একটি পার্টস অফ স্পিচ যেটা কাজই হচ্ছে জয়েন্স করা, জয়েন করানো। কি জয়েন করানো? জয়েন করবে হচ্ছে থটস, কোনো চিন্তাধারাকে। এখন চিন্তাধারা বলতে কিন্তু সেন্টেন্সকে বোঝানো হচ্ছে, দুইটা সেন্টেন্সকে যে লিঙ্ক আপ করে সেই হচ্ছে মূলত কনজাংশন। এটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের কোয়েশ্চেন ভার্ব এবং কনজাংশনের উপরে। এবার আরেকটা প্যাটার্নের কোয়েশ্চেন হয়, চলো আমরা সেটা দেখে নিই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা চুজ দ্য কারেক্ট আনসার, এই ধরনের কোয়েশ্চেনও হতে পারে ভার্ব এবং কনজাংশনের উপরে। তো এই কোয়েশ্চেনটা দেখো, আই ডিড দ্য ওয়ার্ক, হেয়ার ডিড ইজ এ অ্যান। এই বাক্যের ডিডটাকে আমরা কি ভার্ব বলতে পারি? এরকমভাবে হতে পারে। তো এইখানে ডিডটার নাম অবভিয়াসলি মেইন ভার্ব। তোমরা কি এটা ধারণা করতে পেরেছিলে? অবশ্যই তোমরা যারা পারছো সম্ভব হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এইখানে ডিডটা হচ্ছে মেইন ভার্ব। কেন মেইন ভার্ব? কারণ যে বাক্যে একটা ভার্ব সেটাই হচ্ছে মেইন ভার্ব। দেখো তো, ডিড ছাড়া কি আর কোনো ভার্ব আছে? নেই। দ্যাটস ওয়াই এখানে ডিডটা হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, ডিডটা অবশ্যই অক্সিলারি হতে পারতো যদি এরপরে আরেকটি মেইন ভার্ব থাকতো, যেমন আই ডিড নট গো দেয়ার, অথবা আই গো দেয়ার। নর্মালি এইরকম করে যখনই তোমার ডিডের পরে আরেকটা ভার্ব থাকবে তখন ডিড হবে অক্সিলারি ভার্ব। বাট যদি ডিড হয় একটাই ভার্ব, বা যদি কোনো বাক্যে একটাই ভার্ব হয়, তাহলে সেটা হবে মেইন ভার্ব। ঠিক আছে, আর অক্সিলারি ভার্ব তো হলো না। ঠিক আছে, ইনট্রানজিটিভ তো অবশ্যই নয়, বিকজ ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। দেখো, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এটা হচ্ছে অবজেক্ট। আর কগনেট তো অবশ্যই নয়, ইলেক্ট, সিলেক্ট, মেক, অ্যাপয়েন্ট এগুলো হচ্ছে কগনেট। ঠিক আছে, এগুলোর বিস্তারিত আলোচনা তোমরা একটু পরে পাবে। এরপরে আরেকটি কোয়েশ্চেন হতে পারে, যেমন এই কোয়েশ্চেনটা তোমরা একটু, এইটা বিশেষ করে এইটার তোমরা আনসার একটু ট্রাই করতে পারো পেজটি পজ দিয়ে। হি ওয়েন্ট ম্যাড, হেয়ার ওয়েন্ট ইজ আ। অর্থাৎ এই বাক্যে ওয়েন্টটাকে আমরা কি ভার্ব বলতে পারি? তোমরা একটু ট্রাই করো, অবশ্যই ট্রাই করবে। আচ্ছা, আই হোপ তোমরা অনেকেই পজ দিয়ে ট্রাই করে ফেলেছো। এবার আনসারটা আমার সঙ্গে মিলিয়ে নাও। এইখানে ওয়েনটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি অবাক হয়ে যাচ্ছ না? তুমি হয়তোবা ভেবেছিলে এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, গো থেকে ওয়েন্ট। আসলে এখানে ওয়েন্ট মানে কিন্তু যাওয়া নয়, এখানে ওয়েন্ট মানে হওয়া। মানে এখানে বেসিক্যালি ওয়েন্টটা কাজ করছে ইজের মতো।
হি ইজ ম্যাড, ঠিক আছে, সে পাগল। তো বেসিক্যালি এই যদি কোনো ভার্বকে তুমি ইজ দ্বারা ডাইভার্ট করতে পারো তাহলে সেটার নাম কিন্তু হয়ে যাবে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। তো সবসময় কিন্তু যে ওয়েনটা ইন্ট্রানজিটিভ হবে এটা নয়, পজিশনের ওপরে ডিপেন্ড করে কিন্তু অন্য কোনো ভার্ব হতে পারে, ঠিক আছে। সো লিঙ্কিং ভার্ব তোমরা যখন ক্লাসটি করবে আই হোপ সেখানে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরেকটি কোয়েশ্চেন, এটা হচ্ছে কোয়েশ্চেনটা যে হি অর্ডার্ড মি টু গো দেয়ার। টুতে আন্ডারলাইন করে জিজ্ঞেস করা হচ্ছে আন্ডারলাইনকৃত এই ওয়ার্ডটিকে আমরা কী বলতে পারি? কি মনে হয় তোমার এখানে টুটা কি? অপশান এ প্রিপোজিশন, অপশান বি কনজাংশন, অপশান সি অ্যাডভার্ব, নাকি ডি নাম্বার অ্যাডজেক্টিভ? এই বাক্যে টুটা হচ্ছে কনজাংশন। আই হোপ অনেকেই অবাক হয়ে গেছো, যারা জানো তারা তো অবাক হওনি, বাট বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার মতো বিষয় যে কী ব্যাপার, এতদিন তো জানতাম যে টু হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। তো আজকে দেখছি এটা কনজাংশন, বিকজ কারণ হচ্ছে কনজাংশনের কথাই হচ্ছে দুই পাশে দুইটা সেন্টেন্সকে কনজাংশন জয়েন করবে, ঠিক আছে। এই পাশে একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স। হি অর্ডার্ড মি অ্যাসার্টিভ, গো দেয়ার এটা হচ্ছে ইম্পারেটিভ। দ্যাটস ওয়াই দুইটা বাক্যকে যুক্ত করার জন্য এই টুটা নাম হচ্ছে কনজাংশন। তো আরেকটা বিষয় বলি যে এটা প্রিপোজিশন কেন নয় সেটা তোমাকে জানতে হবে। প্রিপোজিশন এটা এই জন্য নয়, প্রিপোজিশনের পরে কিন্তু অলওয়েজ একটা অবজেক্ট থাকে, একটা নাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে। আচ্ছা দেখো তো, গো এটা কি নাউন নাকি নাউন ফ্রেজ? না, এটা নাউনও নয়, নাউন ফ্রেজও নয়। দ্যাটস ওয়াই টু যে প্রিপোজিশন নয় এই ব্যাপারে তোমাকে ফার্স্টে নিশ্চিত হতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূল কথা যে ইংলিশে কোন ওয়ার্ড কবে কী নামে পরিচিত ছিল এই বিষয়টি একেবারে ভুলে যাও, পজিশনটা দেখো যে সে কোথায় বসেছে। সো এই বাক্যে টুটা হচ্ছে কনজাংশন, কেননা সে দুইটা বাক্যকে যুক্ত করেছে। আরেকটা কোয়েশ্চিন এই ধরনের হতে পারে যে আই নো দ্যাট হি ইজ ওয়েল। দ্যাটে আন্ডারলাইন করে একেবারে সাদামাটা একটি কোয়েশ্চেন যে এটি আসলে কি। দ্যাট আই হোপ তোমরা অনায়াসে পারবে, এটি হচ্ছে কনজাংশন, বিকজ এটাও কিন্তু দেখো দুইটা বাক্যকে যুক্ত করেছে। আই নো হি ইজ ওয়েল, দুইটা বাক্যকে যুক্ত করেছে, তাই এটার নাম হচ্ছে কনজাংশন। বাট এক্ষেত্রে আরেকটি রিমেম্বার, একটি স্মরণীয় বাণী বলে দিই বা স্মরণীয় একটি বাক্য বলে দিই যেটা খুবই কাজে লাগবে। আই নো দ্য ফ্যাক্ট দ্যাট ইজ ফেক। এই বাক্যেও কিন্তু দ্যাট আছে, দেখো আগের বাক্য দ্যাট ছিল, এই বাক্যেও দ্যাট আছে। তাহলে পার্থক্যটা কি? আগেরটার নাম কনজাংশন আর এই বাক্যটার নাম কি জানা আছে তোমার? এই বাক্যে দ্যাটের নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কিভাবে বুঝবে? রিলেটিভ প্রোনাউনে পড়বে একটি নাউন বা প্রোনাউন থাকবে যেটাকে আমরা অন্য কথায় অ্যান্টিসিডেন্ট বলি। দেখো আগেরটাই কিন্তু দ্যাটের পূর্বে কিন্তু নাউন মানে কোনো নাউন বা প্রোনাউন ছিল না। আই নো দ্যাট, ঠিক আছে। তো যখনই এরকমভাবে কোনো জায়গায় আর দ্যাটের পূর্বে তোমার কোনো নাউন বা প্রোনাউন দেখতে পাবে, সেই দ্যাটটার নাম হবে রিলেটিভ প্রোনাউন। আর দ্যাটের পরে যদি নাউন বা প্রোনাউন দেখতে না পাও, যদি সাবজেক্ট দিয়ে আবার নতুন করে শুরু হয়, তাহলে তার নাম হচ্ছে কনজাংশন। কনজাংশন দিয়ে আসলে অত বেশি কোয়েশ্চেন আসে না জব প্রিপারেশনের ক্ষেত্রে। তো এখন বিষয় হচ্ছে আমি আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভার্বের অনেকগুলো ক্লাস নিয়েছি, বিশদ ক্লাস নিয়েছি, 2টি ক্লাস নিয়েছি ভার্বের ওপরে। আমি এক এক করে 2টারই লিঙ্ক ডান পাশে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে ভার্বের ক্লাসগুলো করে ফেলো। আশা রাখছি ভার্বের একেবারে ইনস অ্যান্ড আউটস যা দরকার তোমার, ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, অ্যাট এ গ্ল্যান্স তার একটা ভিউ, যত রকমের ভার্ব আছে সবগুলোই তুমি সেখান থেকে করতে পারবে। আমি আই বাটন লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং একই সাথে ডেসক্রিপশনেও 2টা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর কনজাংশনের আলোচনা খুব বেশি দরকার নেই, এখান থেকে খুব বেশি কোয়েশ্চেন আসে না। শুধু এইটুকু মনে রাখবে যে যদি বাক্যের মাঝে বসে তাহলে 2টা বাক্যের মাঝে বসে সেটা কনজাংশন হয়ে যায়। এইটুকু মোটামুটি বেসিক। আর এছাড়াও তোমরা সাধারণ জিনিসগুলো সবাই জানো, যেমন টিল, আনটিল, দো, অল দো, ওগুলো সাধারণত কনজাংশন, ওগুলো দিয়ে অতটা কোয়েশ্চেন হয় না। তো এই হচ্ছে মূলত আজকের আলোচ্য বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব শীঘ্রই পরবর্তী লেকচার 5-এ তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা যারা এখনও শিওর জব ভোকা বইটি অর্ডার করোনি, প্লিজ বইটি অর্ডার করতে পারো প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। নিয়মগুলো বুক রিভিউ দেওয়া আছে, সেখান থেকে তোমরা জেনে নিতে পারো। ফাইনালি শেষে যে কথাটি বলতে চাই, তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।